আচ্ছা চলো আজকের ক্লাসটা আমরা ডিম দিয়ে শুরু করি। ডিম দিয়ে কি রকম? মনে করো আমার হাতে দুইটা ডিম আছে, একটা হচ্ছে ভালো ডিম আর একটা হচ্ছে নষ্ট ডিম। তো আমি এই দুইটা ডিমের মধ্যে এই দুইটা ডিমই তোমাকে দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এখান থেকে কোনটা ভালো ডিম সেই ডিমটা তুমি বের করো। তাহলে এখন তুমি তো বিশাল টেনশনে পড়ে গেলা, তুমি আমাকে জিজ্ঞেস করতেছো ভাই আমি কি ডিমের ব্যবসায়ী নাকি যে ডিম দেখে বলতে পারবো কোনটা ভালো আর কোনটা খারাপ? আমি বললাম ঠিক আছে, এই যে ডিম চেনার জন্য তোমার কাছে আসলে ডিমের ব্যবসায়ী হতে হবে না, সিম্পলি একটা যদি ছোট্ট একটা ট্রিক্স ইউজ করো সেখান থেকে কোনটা ভালো ডিম আর কোনটা খারাপ ডিম ইজিলি বুঝে যাবে। মনে করো তুমি এক গ্লাস পানি নিয়ে আসলা, মনে করো এক জার পানি নিয়ে আসলে একটা পাত্রের মধ্যে, নিয়ে আসে তুমি ওই দুইটা যে ডিম দুইটা দিছি আমি, ওই ডিম দুইটা তুমি পানির মধ্যে ছেড়ে দিবা। যেই ডিমটা এখানে ভেসে থাকবে সেটা হচ্ছে নষ্ট ডিম, আর যেই ডিমটা কি পানির নিচে চলে যাবে সেটা হচ্ছে তোমার ভালো ডিম। বুঝা গেছে? তো ডিম চেনার জন্য আমাদের শুধুমাত্র পানি হলেই হবে। তো এই যে কি জন্য এটা আসলে পচা আর হচ্ছে কি জন্য এটা ভালো, এটা বোঝার জন্য আমাদের ডেনসিটিটা ভালো মতো বুঝতে হবে, অর্থাৎ ঘনত্বটা ভালো মতো বুঝতে হবে। আজকের ক্লাসে আমরা ঘনত্ব নিয়ে পড়াশোনা করবো। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে মনে করো যে এক টুকরা লোহা আছে এবং এক টুকরা বরফ আছে, আমি এই দুই টুকরা যদি একটা পানির মধ্যে, এই যে এখানে যে পানিটা আছে এই পানির মধ্যে যদি দেই, তোমরা বলো তো দেখি যে এই দুই টুকরার মধ্যে দুটাই ডুববে নাকি যে দুটাই ভাসবে নাকি কোনটা ডুববে কোনটা ভাসবে? তো অধিকাংশ অনেকেই বলতে পারো যে দুইটাই ডুবে যাবে, কারণ এটাও কি আমাদের কঠিন পদার্থ, এটাও কঠিন পদার্থ। আসলে ব্যাপারটা এরকম না। যেটা তোমার লোহার টুকরা সেটা হচ্ছে পানির নিচে চলে যাবে, কিন্তু যেটা বরফের টুকরা সেটা কিন্তু কি পানির নিচে চলবে না, ডুবে যাবে না, সেটা হচ্ছে পানির উপরেই ভেসে থাকবে। তো আশা করি তোমরা অনেকেই দেখছো যে কখনো যদি হাত থেকে যে বরফের টুকরা পানিতে পড়ে যায়, দেখবে সেটা কিন্তু পানির নিচে চলে যায় না, সেটা কি আমাদের ভেসে থাকে। তো এই জিনিসগুলো আসলে কেন কিভাবে হয় সেই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে দেখবো। তো প্রথমেই আমি শুরু করি যে ডেনসিটি কাকে বলে। ডেনসিটি কাকে বলে কেন তাকে বলছে যে ঘনত্ব হচ্ছে একক আয়তনে ভরের পরিমাণ। অর্থাৎ একক আয়তন নিব, সেখানে যার ভরটা বেশি হবে তার ঘনত্বটা বেশি হবে, আর যার ভরের পরিমাণটা কম হবে তার ঘনত্বের পরিমাণটা কম হবে। মনে করো এখানে যে পাত্রটা ছিল সেই পাত্রটার মধ্যে পানি ছিল, আর মনে করো আমি এখানে আরেকটা পাত্র নিলাম, এই পাত্র দুটার আয়তন সেম, এখানে আমি হচ্ছে যে দুধ নিলাম, ঠিক আছে? তো দেখবো এখানে একই আয়তনের মধ্যে আসলে কার পরিমাণটা বেশি। মনে করো আমি মাপলাম একই পরিমাণ, তো এখানে হচ্ছে যে 1 কেজি পানি আছে, অর্থাৎ ধরে নিলাম যে এটা হচ্ছে 1 মিটার কিউব একটা হচ্ছে পাত্র, এটা হচ্ছে কি 1 মিটার কিউব একটা পাত্র। একই ধরনের পাত্র আছে দুইটা। তাহলে এখানে আমি পানির যে পরিমাণটা সেটা পরিমাপ করে দেখলাম যে এখানে হচ্ছে 1 কেজি পানি আছে। আমি এখানে যে দুধটা রাখছি এই দুধটা যদি নেই, আমি এটা পরিমাপ করে দেখবো যে 1.2 কেজি আছে। তাহলে একই আয়তনের মধ্যে আমাদের পানি আছে 1 কেজি এবং দুধ আছে কি 1.2 কেজি। তাহলে এর ভরটা বেশি না, 1.2 কেজি বেশি, এর জন্য আমরা এখান থেকে বলবো যে যার ভর বেশি তার ঘনত্বটা বেশি। মনে করো আমি আরেকটা বালতি নিলাম, তো এই একই পরিমাণ, এটা 1 মিটার কিউবিক। তাহলে এখানে মনে করো যে কিছু পরিমাণ হচ্ছে যে অন্য একটা তরল পদার্থ নিলাম, এই তরল পদার্থটা মাপলাম, মেপে দেখতেছি এটা হচ্ছে যে 2 কেজি। তাহলে এটার ভর বেশি, তাহলে আমরা বলবো যে এটার ঘনত্বটা বেশি। অর্থাৎ একই পরিমাণ আয়তনে যেটার ভরের পরিমাণটা বেশি হবে সেটার ঘনত্বের পরিমাণটা বেশি হবে। তো আশা করি মূল যে বেসিকটা সেটা বুঝতে পারছি যে একক আয়তনের মধ্যে যার ভরটা বেশি হবে তার ঘনত্বটা বেশি হবে। তার আমাদের এখান থেকে একক এবং মাত্রা এগুলো অবশ্যই ভালো মতো জানতে হবে। আমরা জানি যে এখানে এম আছে, অর্থাৎ ভরের একক হচ্ছে আমাদের কি কেজি, আর আয়তনের একক হচ্ছে কি মিটার কিউব। তার মানে এখান থেকে এককটা আমাদের আসতেছে যে কেজি মিটার কিউব, অর্থাৎ কেজি এম ইনভার্স থ্রি, অথবা কেজি পার মিটার কিউব তোমরা বলতে পারো। তারপর এখানে আরেকটা একক দেওয়া আছে, দেখো যে গ্রাম পার হচ্ছে সেন্টিমিটার কিউব, মানে এটা সিসি দ্বারা বোঝাচ্ছে যে কিউবিক সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কিউব আর কি। 1 সিসি সমান সমান হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। তাহলে এককটা এটাও মনে রাখবে, এটাও তোমার এমসিকিউ তে আসতে পারে। এই এককটা মনে করো যে এই এককটা দেওয়া নাই কিন্তু কি এই এককটা দেওয়া আছে, একই দুইটা একক। তারপর এখানে মাত্রাটা দেওয়া আছে, মাত্রাটা একটু মনে রাখবা, এম এন ইনভার্স থ্রি। তো এখানে দেখো আমাদের এমসিকিউ এর জন্য কিছু ইম্পর্টেন্ট টার্ম দেওয়া আছে এখানে, যে কোন পদার্থের হচ্ছে ঘনত্বটা কিরকম। তাহলে বাতাসের ঘনত্ব দেওয়া আছে, দেখো 0.00127 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তারপর এখানে হচ্ছে কর্কের দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে, তো সবগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট যেটা সেটা পানির, এটা আমরা ওয়ান এমনিতেই জানবো, বা 1000। এখানে যদি আমরা যদি কেজি পার মিটার কিউবে নিয়ে যাই তাহলে আমাদের এখানে 1000 চলে আসবে, 1000 দ্বারা গুণ দিলে চলে আসবে। তাহলে এখানে তো আবার কাঁচের আছে 2.6, লোহার আছে কি 7.8, তারপর হচ্ছে কি পারদের আছে 13.6, এবং সোনার আছে 19.30 গ্রাম পার হচ্ছে সেন্টিমিটার। তো এই কয়েকটা এমসিকিউ এর জন্য ভালো মতো মনে রাখবা, এগুলো এমসিকিউ তে আসতে পারে। আচ্ছা এখন চলো দেখে নেই আসলে যে আমাদের পচা ডিমটা ছিল সেই পচা ডিমটা কেন আমাদের পানির উপরে ভেসে উঠছিল, এবং আমাদের যে লোহাটা ছিল সেই লোহাটা আমাদের কেন পানির নিচে চলে গেছিল।
তাহলে আমাদের এই যে সূত্রটা শিখলাম তাহলে হচ্ছে রো, এটাকে রো বলা হয়, এই যে ঘনত্বকে হচ্ছে রো দ্বারা প্রকাশ করা হয় আর কি। তাহলে এম ডিভাইডেড বাই হচ্ছে ভি। তাহলে এই যে আমাদের পচা ডিমের যে বিষয়টা সেটা যদি আগে বলি, সেটা হচ্ছে যে কোনো একটা ডিম যখন আমাদের যখন পচে যায় তখন হচ্ছে তার ভরটা কমে যায়। তো যখন ভরটা কমে যাবে তখন সেটা কি ঘনত্বটাও কি কমে যাবে। দেখেন, দেখো যে ভর এবং আহ, ঘনত্বের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে ভর যখন আমাদের কমে যাবে তখন হচ্ছে কি আমাদের ঘনত্ব পরিমাণটা কমে যাবে। মনে করো যে পানির ঘনত্ব যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 1 গ্রাম পার হচ্ছে সেন্টিমিটার কিউব। এখন যদি তোমার যে ডিমটা পচে গেছে ওইটার ঘনত্ব যদি মনে করো 0.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়, 1/6, আচ্ছা সিসি লিখতে পারি। তাহলে কি হবে, এই পানির ঘনত্ব যেহেতু বেশি, আমরা জানি যেটা ঘনত্ব বেশি সেটা নিচে থাকবে, যেটার ঘনত্ব কম সেটাকে উপরে থাকবে। তাহলে এখানে যেহেতু আমাদের ডিমের ঘনত্বটা কমে গেছে, এর জন্য কি আমরা যখন পানির মধ্যে ডিমটা দিব সেটা কি উপরে আমাদের কি ভেসে থাকবে, যেহেতু আমাদের কি ঘনত্বটা কমে গেছে। এরপর যদি আসো যে লোহা এবং হচ্ছে যে এক টুকরা বরফের মধ্যে, তো আমরা জানি যে আমাদের যে ইয়া আছে, বরফ আছে, বরফের ঘনত্বটা হচ্ছে আমাদের 0.917 এরকম মেবি গ্রাম পার সিসি। তাহলে আমাদের পানির কত, পানির হচ্ছে 1, আর বরফের কত 0.9 ধরে নাও। তাহলে কি এটার পরিমাণটা অনেক কম, মানে হচ্ছে পানির চেয়ে বরফের ঘনত্বটা কম। যেহেতু পানির চেয়ে বরফের ঘনত্ব কম, এর জন্য কি বরফ আমাদের পানির উপর ভেসে থাকে। এবং লোহার যদি দেখি তো এখানে দেখো যে লোহার ঘনত্ব কত 7.80, তার মানে কি পানির মাত্র 1, আর লোহার কত প্রায় 8-এর কাছাকাছি। এর জন্য কি লোহার ঘনত্ব যেহেতু বেশি সেটা আমাদের পানির উপর ভেসে থাকে না, সেটাকে পানির নিচে চলে যায়। আসলে বরফ কিন্তু পানিরই একটা রূপ। আমাদের যখন কোনো একটা বস্তুর তাপমাত্রা কমায় সেটার আয়তনটা বেড়ে যাবে। আয়তনটা যখন বাড়বে, আয়তনটা বাড়লে সেখান থেকে হচ্ছে যে ওই যে একটু আগে এখান থেকেও যে আমাদের পানি যেটা ছিল, আমাদের বরফ কিন্তু পানি থেকে উৎপন্ন হয়, তাই না? এইটা আমাদের হচ্ছে যে আয়তনটা এরকম থাকে, 1 সেন্টিমিটার কিউবে তোমার 1 গ্রাম ভর থাকবে। কিন্তু যখন আমরা ওই তাপমাত্রাটা কমাবো সেখান থেকে আমাদের যে আয়তনটা আছে আয়তনটা বেড়ে যাবে। তাহলে আয়তন যদি বেড়ে যায় তাহলে ঘনত্বের পরিমাণ কিন্তু কমে যাবে, কারণ এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এর জন্য আমাদের যখন পানিকে বরফে পরিণত করি সেটার আয়তনটা বেড়ে যায়। আয়তনটা বেড়ে যাওয়ার ফলে সেখান থেকে আমাদের ঘনমাত্রাটা কমে যায়, অর্থাৎ ঘনত্বটা কমে যায়। যখন ঘনত্ব কমে যায় তখন হচ্ছে যে সেটা আর পানির নিচে যাইতে পারে না, সেটা কি পানির উপরেই ভেসে থাকে। তো আশা করি এগুলো বোঝাতে পারছি। তো এখন দেখো আমাদের পরীক্ষায় আসতে পারে এরকম কিছু কোশ্চেন আমরা পড়ে নিব। এখানে দেখো কি বলছে যে 1 কেজি পানিতে 0.25 কেজি লবণ গুলে নেওয়ার পর আয়তন 1200 সেন্টিমিটার কিউব অথবা সিসি, এই পানির ঘনত্ব কত। তার মানে এখানে আয়তন দেওয়া আছে এত, তাহলে আমাদের এখানে আয়তনটা দেওয়া আছে হচ্ছে কত 1200 সিসি। আমাদের এখানে 1200 সিসি দ্বারা বলতে বোঝাচ্ছে যে 1200 সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের এটাকে অবশ্যই মিটার কিউবে নিতে হবে, আমাদের ক্যালকুলেশন সবগুলো মিটার কিউবে নিয়ে করবো। তাহলে 1200 গুণন, তাহলে হচ্ছে আমরা জানি 1 সেন্টিমিটার সমান সমান হচ্ছে কত, যে 10⁻²মিটার। আর এখানে কিউব আছে, তার মানে এটার উপর আমাদের কি কিউব দিতে হবে। তাহলে এখান থেকে আসতেছে 1200 10⁻3 এটা হচ্ছে মিটার কিউব। তার মানে এখানে যে আমাদের সিসি দেওয়া আছে এখান থেকে আমাদের মিটার কিউবে নিয়ে গেলাম, সেটা হলো যে 1200 গুণন 10⁻6 মিটার কিউব। এখন যদি আমাদের এখানে ভরের পরিমাণটা দেখি, ভরের পরিমাণ হবে দেখো যে 1 কেজি পানি ছিল, আবার কি 0.25 কেজি লবণ যোগ করছে। তাহলে এই দুটা যদি যোগ করি তাহলে 1 প্লাস হচ্ছে 0.25, এখান থেকে আসছে 1.25, তাহলে হচ্ছে এত কেজি ভরের পরিমাণ। তাহলে আমাদের যদি এখন ঘনত্ব বের করতে হয় আমরা সূত্র জানি এম ডিভাইডেড বাই ভি। এম এর মান হচ্ছে 1.25, আর ভি এর মানটা বের করলাম হচ্ছে যে 12,000 গুণন হচ্ছে 10⁻6। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের ঘনত্বের পরিমাণটা পেয়ে যাবো। এখানে ক্যালকুলেশনটা করে দেওয়া আছে, আমরা তো না করতে যাই। দেখো যে এক আর যে 0.15 যোগ করছে, আর নিচে কি 12,000 গুণন 10⁻6। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1.04 × 10⁻³ কেজি/মিটার কিউব। তার মানে যে পানিটা ছিল সেই পানিটার ঘনত্ব হচ্ছে 1.04 × 10⁻³ কেজি/মিটার কিউব। তো আশা করি এই ছোট ছোট ম্যাথ গুলো একটু করতে পারবা, এগুলো হচ্ছে যে এমসিকিউ তে আসলে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে এখানে দেখো আরেকটা কোয়েশ্চেন দেওয়া আছে, বলছে যে জর্ডানের ডেড সি এর ঘনত্ব দেওয়া আছে। মানে ডেড সি একটা হচ্ছে যে তোমার সমুদ্র সৈকত। তো তোমরা আসলে এটা জানো কি জানো না সেটা জানি না। সেটা হচ্ছে যে এখানে ডেড সি এর পানির যে ঘনত্ব সেটা অনেক বেশি। এর জন্য এখানে মানুষ আসলে উম, যদি একজন মানুষ মনে করো সাঁতার জানে না, সে যদি পানির মধ্যে পড়ে যায় সে ডুবে যাবে না। কেন ডুবে যাবে না, কারণ পানির ঘনত্বটা অনেক বেশি, নিচের দিকে ঘনত্ব বেশি, এর জন্য কি মানুষ ডুবে যাবে না। বুঝছো? দেখো এখানে আমাদের ঘনত্বটা দিয়ে দিছে, বলছে যে ডেড সি এর ঘনত্ব হচ্ছে 1.24 কেজি/লিটার। এই সমুদ্রে 1 কেজি পানির আয়তন কত। মানে আমি মনে করি 1 কেজি পানি নিয়ে আসছি, সে আমাদের বলে দিয়েছে যে এই
যে পানিটা তুমি নিয়ে আসছো এর ঘনত্ব হচ্ছে 1.24 কেজি পার লিটার। আর এই পানিটার ওজন কত সেটা বের করতে হবে, কারণ আয়তন কত সেটা বের করতে হবে। তাহলে আমরা সূত্র জানি যে আহ এ কি সূত্র জানি, রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, এটা জানি। তাহলে আমাদের কি বের করতে বলছে, আয়তন বের করতে বলছে। তাহলে আমরা আয়তন ইজ ইকুয়াল টু লিখতে পারবো ভি ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই হচ্ছে কি রো। তাহলে এম এর মান কত, এম এর মান হচ্ছে যে 1 কেজি পানি আছে, তাহলে এখানে এম এর মান হচ্ছে 1, আর রো এর মান দেওয়া আছে দেখো 1.24 কেজি পার লিটার কিউব। তাহলে আমি এটা মিটার কিউবও নিতে পারি, অথবা যে যে এককটা দেওয়া আছে সেটা নিয়েও করতে পারি। মানে আমি অ্যান্সার যেটা আসবে, অ্যান্সার আসার পরে আমি ওটাকে চেঞ্জ করতে পারবো। তাহলে আপাতত যেটা আছে ওটা ইউজ করি। তাহলে 1.24, তাহলে এটাতে ক্যালকুলেশন করলে আসবে যে 0.81। তাহলে এখন যে অ্যান্সারটা আসলো এই আয়তনটা, আমি এখানে লিটার ছিল, লিটার ইউজ করছি, এর জন্য এখানে যেটা অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে কি লিটারই অ্যান্সারটা চলে আসবে। তাহলে এই লিটার থেকে যদি আমি মিটার কিউবে যাইতে চাই, তাহলে কি করতে হবে, করতে হবে হচ্ছে যে গুণন দিতে হবে 10⁻³ দ্বারা, অর্থাৎ 1000 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মিটার কিউব। তাহলে এইভাবে তুমি করতে পারবা, মানে যে লিটার কিউবে যদি দেওয়া থাকে একক যে এত কেজি পার লিটার কিউব, তুমি সেটা ইউজ করবা, সেখান থেকে তোমার অ্যান্সার যেটা আসবে লিটারই আসবে। তো লিটার থেকে মিটার কিউবে যাওয়ার জন্য 10⁻³ দ্বারা গুণ দিলে তাহলে কিন্তু হয়ে যাবে। তুমি যদি এভাবে করতে না চাও তাহলে আগেই চেঞ্জ করে নিতে পারো। তাহলে দেখো রো এর মানটা দেওয়া আছে 1.24 কেজি পার লিটার, তাহলে এই লিটার থেকে তুমি মিটার কিউবে যাবা, তাহলে কি 10⁻³ দ্বারা গুণ দিতে হবে, তাহলে লিটার থেকে মিটার কিউবে গেল। তাহলে এখান থেকে 10⁻³ টা উপরে গেলে 10 কিউব হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি রো এর যে মানটা পেলা সেটা হচ্ছে 1.24 ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে হচ্ছে ভি এর সূত্র এম ডিভাইডেড বাই রো, মানটা বসলে মিটার কিউব পাবা। তাহলে মিটার কিউব থেকে যদি তুমি লিটার যেতে চাও তাহলে কি 10⁻³ দ্বারা গুণ দিবা, অথবা এটা বাদ দিলেই আমাদের যে লিটার সেটা অ্যান্সারটা পেয়ে যাবো। তো আশা করি বুঝতে পারছি, এগুলো খুবই ইজি ছিল। আচ্ছা, আজকের ক্লাসে একটা লাস্ট একটা ম্যাথ করবো, সেটা হচ্ছে এখানে বলছে দেখো যে নিউক্লিয়াসের ঘনত্ব কত এবং 1 চা চামচ নিউক্লিয়াসের ভর নির্ণয় করো। অর্থাৎ আমাদের যে নিউক্লিয়াসটা আছে, আমাদের জানি যে কোনো একটা পদার্থ গঠিত হয় কি কি নিয়ে, যে তার প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন নিয়ে। আর ভিতরে যেখানে থাকে, ভিতরে থাকে হচ্ছে কি প্রোটন আর হচ্ছে আমাদের নিউট্রন, আর বাইরের দিকে থাকে হচ্ছে ইলেকট্রন। তো এখানে আমাদের নিউক্লিয়াসের যেহেতু ঘনত্ব বের করতে বলছে, তাহলে আমাদের বাইরের যে বিষয়টা এটা দরকার। আমাদের নিউক্লিয়াস কোনটা, নিউক্লিয়াস হচ্ছে যে প্রোটন এবং নিউট্রন যেখানে থাকে সেখানে সেটুকুর পরিমাণটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তাহলে এখানে এই যে নিউক্লিয়াসটা আমাদের আছে, এই নিউক্লিয়াসটার ঘনত্ব আমাদের বের করতে হবে। আর এই যে নিউক্লিয়াসের যে আহ আহ, ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধটা দেখো দেওয়া আছে 1.25 সেন্টিমিটার, অর্থাৎ 1.25 ইন্টু 10⁻⁻15 মিটার। তাহলে এখানে তোমার ব্যাসার্ধের পরিমাণটা দেওয়া আছে, ব্যাসার্ধের পরিমাণ দেওয়া আছে কারণ আমাদের এখানে আয়তনটা সরাসরি বলে দেওয়া নেই, আমাদের আয়তনটা কি নির্ণয় করতে হবে। আমরা জানি যে ভি ইকুয়াল হচ্ছে মানে গোলকের আয়তন হচ্ছে যে 4/3 পাই আর কিউব। এই যে এখানে আর ব্যবহার করে পাই এর মান তো আমরা জানি, এখান থেকে আয়তনটা বের করবো। আর এখানে একটা জিনিস আমি মিস্টেক দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে যে একটা প্রোটন নিউক্লিয়াস যখন গঠিত হয় সেখানে প্রোটন এবং নিউট্রন দুটোই থাকে। তাহলে আমাদের যখন ভরটা নিব তখন প্রোটন এবং নিউট্রন দুটার ভরই নেওয়া উচিত, যদি নিউক্লিয়াসের ভর নিয়ে আমাদের যে যদি নিউক্লিয়াসের ঘনত্বটা বের করতে চাই। ঠিক আছে, কিন্তু এখানে আসলে প্রোটন এবং নিউট্রনের দুটার ভর নেয়নি, শুধুমাত্র প্রোটনের ভরটা নিয়ে আসছে, হচ্ছে এখানে ম্যাথই করছে। এটা ম্যাথ শুধুমাত্র তোমার হাইড্রোজেনের জন্য সঠিক হতে পারে। কেন, কারণ হাইড্রোজেনের হচ্ছে যে একটা প্রোটন থাকে, একটা কোনো নিউট্রন থাকে না, শুধুমাত্র যে নিউক্লিয়াস যেটা গঠিত হয় সেখানে কি শুধুমাত্র একটা প্রোটনই থাকে। তাহলে হাইড্রোজেনের জন্য এই ম্যাথটা আমি কি ঠিকঠাক বলতে পারবো। যদি অন্য কোনো নিউক্লিয়াস যদি বলি, তাহলে অন্য কোনো নিউক্লিয়াসে কি প্রোটন থাকে, সাথে সাথে নিউট্রনও থাকে, তার মানে দুইটার ভর নিয়ে কিন্তু আমাদের এখানে যে ঘনত্বটা নির্ণয় করতে হবে। আচ্ছা, যাই হোক, এই ম্যাথে শুধুমাত্র প্রোটনের ভর নিয়ে ক্যালকুলেশন করছে, নিউট্রনের ভর নেওয়া নেই। তো আমি ধরে নিলাম যে এটা হাইড্রোজেনের যে প্রোটনটা নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটার ঘনত্ব বের করছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে আমাদের সূত্র জানি যে রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। তাহলে এই যে এই সূত্র দিয়ে তুমি ভি এর মানটা বের করবে, যে এখানে দেখো ভি এর মানটা বের করছে। আর এম এর মানটা আছে একটা প্রোটনের ভর বা নিউক্লিয়াসের প্রোটনটার ভরটাকে এখানে নিউক্লিয়াসের ভর দ্বারা ইউজ করছে। 1.67 ইন্টু হচ্ছে 10⁻⁻27, আর নিচে হচ্ছে আয়তন যেটা বের হবে সেটা। তাহলে এখান থেকে আমাদের যে ঘনত্ব পাবো সেটা হচ্ছে কত, 0.204 ইন্টু 10⁻18 কেজি পার মিটার কিউব। এটা গেল কি শুধুমাত্র একটা নিউক্লিয়াসের ঘনত্ব। আমরা এদের এটা তাহলে অ্যান্সার একটা হয়ে গেল যে নিউক্লিয়াসের ঘনত্ব কত, তাহলে নিউক্লিয়াসের ঘনত্ব হচ্ছে 0.204 ইন্টু 10⁻18 কেজি পার মিটার কিউব। এটা গেল একটা অ্যান্সার। আরেকটা দেখো এখানে তাহলে কি আছে যে 1 চা চামচ নিউক্লিয়াসের ভর কত। তাহলে একটা নিউক্লিয়াসের ভর যদি এত হয়, তাহলে আমাদের দেখতে হবে যে 1 চা চামচে আসলে কতগুলো নিউক্লিয়াস আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো বলছে যে 1 চা চামচে মোটামুটি 1 সেন্টিমিটার কিউব জিনিস ধরে, কাজেই
এক্সা চামচের নিউক্লিয়াস হবে। তার মানে আমাদের মোট ভর যখন বের করবো, একটার ভর কত? একটার ভর হচ্ছে 0.204 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে কত? 18। আর এক চামচের ধরে কতগুলা? এই এত 1 সিসি ধরে, তাহলে 1 সিসি বলতে 10 ইনভার্স 6 মিটার কিউব। একটু আগে আমরা যেটা দেখলাম, তাহলে সেইটা হচ্ছে মিটার কিউব। আর এখানে যে কেজি পার মিটার কিউব আছে, এই মিটার কিউব আর হচ্ছে এটা হচ্ছে নিচের মিটার কিউব, এটা কিন্তু উপরের মিটার কিউব। মানে আমি বিষয়টা এরকম বলতেছি, তাহলে এখানে আছে উপরে কেজি আছে, নিচে কিন্তু মিটার কিউব আছে। এই মিটার কিউব এই মিটার কিউব কেটে যাবে, এখান থেকে আমরা শুধুমাত্র এই যে কেজিটা একটু হিসেবে থাকবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো যে 2 গুণন 10 টু দি পাওয়ার 11 কেজি। মানে ম্যাথটা ইজি, আমি শুধুমাত্র এদিক ওদিক করে হচ্ছে যে ইয়ে করে ফেলছি, বুঝছো? তো তেমন কিছু না। আমাদের একটা কথা হচ্ছে যে একটা নিউক্লিয়াসের ভর হচ্ছে এতটা, আর আমাদের আছে কতটুকু? 10 ইনভার্স 6 মিটার কিউব হচ্ছে যে এখানে আয়তনটা আছে সেটা। মানে এতগুলো আমাদের কি নিউক্লিয়াস আছে, এগুলো গুণ করে আমরা পাইলাম হচ্ছে 2 গুণন 10 টু দি পাওয়ার 11 কেজি। তাহলে এই ভরটা যদি তুমি চিন্তা করতে যাও, এই ভরটা আসলে কত তুমি বুঝতে পারবে না, এই লাইনটা পরে বুঝতে পারবে। সেটা হচ্ছে এটা মোটামুটি পৃথিবীর সব মানুষের সম্মিলিত ভর। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে সবগুলার ভর যদি তুমি এক জায়গায় করো, তাহলে কি তুমি এই ভরের মানটা পাবে। এখন কথা হলো, আসলে কি এক চামচের মধ্যে কি এতগুলো ভর হয়? হয় না। কেন? কারণ হচ্ছে আমরা যখন এখানে ক্যালকুলেশনটা করছি, সেখানে শুধুমাত্র এই প্রোটন এবং নিউট্রনের আমাদের এই নিউক্লিয়াসের ঘনত্বটা নিয়ে করছি। এই বাইরে যে আমাদের ইলেকট্রন আছে এই পুরাটা কিন্তু নিয়ে করিনি। তাহলে কোনো একটা মানুষকে যদি তুমি আহ, মনে করো যে ছোট করে চাপ দিলা, চাপ দিয়ে ছোট করতে করতে এই যে বাইরের যে আয়তনটা আছে এটা শেষ করে দিলা, যদি এতটুকুর মধ্যে নিয়ে আসতে পারো, তাহলে সকল মানুষের ভর এক জায়গায় করলে তুমি কি এক চামচের মধ্যেই রাখতে পারবা। তো এটা আসলে এরকম শুধুমাত্র এটা থিওরিটিক্যাল, এটা আসলে বাস্তবে হয় না, বুঝছো? আশা করি এগুলা। আর এই যে ভরটা এটা আমাদের ইউজ করা হচ্ছে না, কারণ হচ্ছে যে ইলেকট্রনের ভরটা অনেক কম। ইলেকট্রনের ভর যেহেতু কম আর এখানে আয়তনটা অনেক বেশি, এর জন্য কি এটা এখানে ইউজ করা হয়নি। ইলেকট্রন ভর কম জন্য নিউক্লিয়াসের ভর যখন আমরা ব্যবহার করছি, এখানে শুধুমাত্র প্রোটন এবং নিউট্রনের ভর নিয়ে ক্যালকুলেশন করি। আচ্ছা, এখানে তেমন আর কোনো ইম্পর্টেন্ট কিছু নাই। আর এখানে আমাদের দৈনন্দিন জীবনের ঘনত্বের ব্যবহার দেওয়া আছে। তো এইগুলা কিরকম? মনে করো যে তুমি যখন একটা বালতি বা কোনো একটা পাত্রে নিয়ে পানি ফুটাও, দেখবে যে সেখান থেকে আমাদের টকবক করে ফুটতে ফুটতে নিচের যে পানিগুলো আছে সেগুলো উপরে চলে আসে। তো এখানে যে নিচের পানিগুলা সেগুলো উপরে উঠে আসার কারণ কি? কারণ হচ্ছে আমাদের যখন পানিগুলো নিচে থাকে তখন তাপমাত্রা বৃদ্ধি পায়। তাপমাত্রা যখন বৃদ্ধি পায় সেটার আয়তনটা কমে যায়। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে আয়তন যখন হচ্ছে যে বেড়ে যায়, আয়তনটা বেড়ে যায় তাপমাত্রা বৃদ্ধির ফলে। যখন আয়তন বেড়ে যায় সে, দেখো যে আমাদের একটু আগে যেটা বললাম যে রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। তাহলে আমাদের আয়তন যখন বেড়ে যায় তখন ঘনত্ব কিন্তু কি কমে যায়। আয়তন যদি বাড়ে তাহলে ঘনত্বের পরিমাণ কমে। যখন ঘনত্বের পরিমাণ কমে যাবে তখন ওই নিচের যে পানিটা আছে সেটা উপরে চলে যাবে। ওই যে একটু আগে বললাম, যার ঘনত্ব কম সেটা উপরে চলে থাকবে, আর যেটার ঘনত্ব বেশি সেটা নিচে থাকবে। অর্থাৎ আমি এক লাইনে বলবো সেটা হচ্ছে যে আমরা যখন পাত্রের মধ্যে তাপ প্রদান করি তখন ওই নিচের যে পানিগুলো সেগুলোর আয়তন বেড়ে যায়। আয়তন বাড়ার ফলে সেটার ঘনত্ব কমে যায়, আর ঘনত্ব যখন কমে যায় সেটাকে উপরের দিকে উঠে যায়। তারপর উপরের দিকে পানি যেগুলো ঘনত্ব বেশি ছিল সেটা নিচে যায়। আবার নিচে যাওয়ার পরে ওটা যখন আবার তাপমাত্রা বাড়ে, আয়তন বাড়ে, তখন কি ওটার ঘনত্ব কমে যায়, ওটা আবার উপরে ওঠে। এরকম করে আমাদের পানিগুলা টকবক করে ফুটতে থাকে। তো এই ঘনত্বের এই ব্যবহারটা যদি না থাকতো, তাহলে শুধুমাত্র আমরা যখন পানি যখন মনে করে একটা আমাদের পাত্র নিলাম, আমি চাচ্ছি যে এই পানিগুলো সবগুলো গরম করতে, যদি এই ঘনত্বের ব্যবহার না থাকতো তাহলে শুধুমাত্র নিচের যে পানিটা আছে সেটা গরম হতো, উপরের পানিটা কিন্তু গরম হতো না, উপরের পানি যেরকম ওরকমই থাকতো। এরকম একটা তোমরা অবশ্যই দেখে থাকবে যে গ্রীষ্মকালে যখন একটা পুকুরের পানিতে ঝাঁপ দিবা, দেখবে যে উপরের পানি যেগুলো আছে সেগুলোতে শুধুমাত্র হচ্ছে যে গরম, আর নিচের দিকে কিন্তু তুমি ঠান্ডা থেকে পাবা। এর কারণ কি? কারণ হচ্ছে উপরের পানিগুলো গরম হওয়ার ফলে এখানে ঘনত্বটা কমে গেছে। আর এখানে তো এই ঘনত্বটা কমে গেলে সেটা আর কি নিচের দিকে যাইতে পারবে না। এর জন্য নিচের পানিগুলো আমাদের কি শীতল অবস্থায় থাকবে, শুধুমাত্র উপরের পানিগুলো হচ্ছে যে আয়তন কমে যাবে, অর্থাৎ কি তাপমাত্রা বেশি থাকবে। এরপর আরো এখানে বলছে যে বিভিন্ন অনুষ্ঠান উদ্বোধনীতে আমরা বেলুন উড়াতে থাকি। তো একটা বেলুন কেন উড়ে? একটা বেলুন উড়ে হচ্ছে যে বেলুনের ভিতরে আমাদের যে তাপটা দেওয়া থাকে, যে গ্যাসটা দেওয়া থাকে সেই গ্যাসের ঘনত্বটা কম থাকে। যেহেতু ঘনত্বটা কম থাকে সেটাকে উপরের দিকে উঠতে থাকে, আর যেটা বায়ুর ঘনত্ব বেশি সেটাকে নিচের দিকে থাকে। তো আমরা যদি বেলুনের ভিতরে একটা বেশি ঘনত্বের কোন একটা গ্যাস দিই, সেটা কিন্তু আর উপরে যাবে না, সেটা কি আমাদের নিচের দিকে চলে যাবে। আবার এখানে যে আমাদের আজকে ক্লাসের প্রথম যে জিনিসটা বলছিলাম, যে একটি ডিম ভালো না পচা সেটা ইচ্ছা করলে পানিতে ডুবিয়ে বের করা যায়। যথেষ্ট পচা হলে তার ঘনত্ব পানি থেকে কম হবে এবং সেটি পানিতে ভেসে থাকবে। বুঝা গেছে? আশা করি আজকের ক্লাস বুঝাতে পারছি। তো ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো পরবর্তী ক্লাসে আমরা মানে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, যে টপিক গুলো আসলে পরীক্ষার জন্য পড়ে, এই ম্যাথ গুলো এখান থেকে আসবে। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।